আপনারা তো তাদেরকে দেখছেন, আজকে তাদেরকে উল্লেখযোগ্য তাদের ফ্যাসিস্টের অন্যতম সহযোগী অনেক অবৈধ মন্ত্রী এবং এমপি উল্লেখযোগ্য তাদেরকে আজকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে আজকে আদালতে দেখলে তাদেরকে বিমর্ষই মনে হয়েছে এবং চিন্তাগ্রস্তই মনে হয়েছে। এর একটি কারণ আছে। কারণটা হলো তারা প্রথমে মনে করেছিল যে দেশের যে পরিস্থিতি সেইখানে তারা হয়তো ধারণা করেছে তাদের কিছুই হবে না, কিন্তু দেশের যে দিন দিন দেশের যে সৃষ্টিশীলতা দেখা দিচ্ছে, দেশে যে একটা ভালোভাবে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত যাচ্ছে এবং তারা বুঝতে পারছে যে আমরা সরকার বিভিন্নভাবে এই মামলাগুলোকে একটা তদন্ত করে একটা অবস্থায় নিয়ে যাওয়া যে একটা প্রশ্ন চালাচ্ছে, এগুলি তারা দেখতে পেরে এবং তারা বুঝতে পারছে তাদের যে অপরাধ তারা করেছে এই অপরাধ থেকে তারা রেহাই পাবে না এবং তাদের জন্য একটা বিচার অপেক্ষা করছে এবং তাদের বিচারে মুখোমুখি হতে হবে এবং দেশের মানুষও যারা জনগণও চায় যে তাদের বিচার হোক, সেই জন্য তারা অনেকটাই চিন্তাগ্রস্ত। আমি আপনাদেরকে প্রথম থেকে আমি বলে আসছি যে ফ্যাসিস্ট আমলের যে বিচার ব্যবস্থা এবং সেখানে আসামিকে ধরা এবং আসামিকে আদালতে হাজির করা এবং আসামিকে বিভিন্ন রিমান্ডে নেওয়া, এই বিষয়গুলি বর্তমান সরকারের জন্য টোটালি ভিন্ন। কারণ ফ্যাসিস্টের বিষয়টা ছিল বিচার না, ফ্যাসিস্টের বিষয়টাই ছিল হাসিনার বিষয়টাই ছিল জনগণকে ভয় দেখানো এবং মামলা করে আসামিদের উপরে টর্চার করে অন্য মানুষকে ভয় দেখানো এবং সেখানে বিচার নামে অবিচার করা, রিমান্ডে নিয়ে নির্যাতন করা এবং মানুষকে পঙ্গু করে দেওয়া। কিন্তু এই সরকারের বিষয়টা একটু ভিন্ন। এই সরকার আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থাটা এটা আমরা একটা আন্তর্জাতিক মানের বিচার ব্যবস্থাতে আমরা নিয়ে যেতে চাই এবং মানুষ বুঝতে পারুক যে এখানে কারোর প্রতি কোনো অন্যায় করা হচ্ছে না এবং তাদেরকে যতটুকু আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ, তাদেরকে গ্রেপ্তার করা এবং জেল হাজতে আনা নেওয়া এগুলি করা হচ্ছে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বিচারটা ইনশাল্লাহ হবে এদের, যে শুধু তুরিন আফরোজ না, ফ্যাসিস্ট হাসিনা সুপ্রিম কোর্ট, ঢাকা কোর্ট সহ সারা বাংলাদেশে শত শত ফ্যাসিস্ট আইনজীবী তৈরি করেছে। কারণ ফ্যাসিস্ট যেভাবে তার দেশ চালিয়েছে তার সমর্থিত এবং তার নির্দেশিত কিছু মানুষ বা আইনজীবী বিচারক সে তৈরি করতে সক্ষম হয়েছে। এই জন্য ফ্যাসিস্ট যে আচরণটা করত সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে তারই অনুগামী এবং তারই অনুসারী জজ সাহেবেরা একই আচরণ করত এবং তারই অনুগামী এবং অনুসারীরা কিছু আইনজীবী ছিল তারাও একই আচরণ করত এবং অন্যদের উপরে ফ্যাসিস্ট হাসিনা যেরকম দেশবাসীর উপরে যে ধরনের নির্যাতন করত, আচরণ করত, এইসব বিচারকরা এবং আইনজীবীরা, ফ্যাসিস্টের সমর্থক যারা আইনজীবী এবং বিচারক, তারাও একইভাবে জনগণের উপর, মানুষের উপর একই অত্যাচার করত। অতএব তারা কেউ বিচারের আওতার বাইরে থাকতে পারবে না। এটা আমরা তো তখন দেখতাম যে বলা হতো, আমরা নিজেরাই বলতাম যে এটা রিড আউট জাজমেন্ট, অর্থাৎ এইটা আগে তৈরি করা হয়েছে কোনো জায়গা থেকে এবং শুধু জজ সাহেবকে দেওয়া হতো আপনি এটা পড়ে শোনান। এই ধরনের তখন জনগণের মধ্যে এটা ছিল যে রায়টা অন্য জায়গা থেকে তৈরি করে আনা হতো। এইটা আপনি যখন মনে রাখবেন যে একজন একটা ফ্যাসিস্ট ক্ষমতা থাকে এবং সে যখন 20 বছর বিনা ভোটে জনগণকে মেরে হত্যা করে তারপরে ক্রস ফায়ার দিয়ে গুম করে থাকে, তখন সে কিন্তু কোনো ইনস্টিটিউশন, দেশের বিচার ব্যবস্থা বলেন, তারপরে শাসন ব্যবস্থা বলেন, পুলিশ ব্যবস্থা বলেন, কোনো ব্যবস্থায় সে ঠিক রাখে না, সবগুলি তার নিয়ন্ত্রণ রাখতে হয়, নাহলে সে প্যাসিজম চালাইতে পারে না। না, স্বাভাবিক, কারণ আনিসুল হক এমন কোনো আহামরি কোনো আইনজীবী ছিলেন না এবং সে এমন কোনো বড় ধরনের প্র্যাকটিশনার ছিলেন না, কিন্তু তারপরও সে প্যাসিজমের পক্ষে কাজ করতে করতে গিয়ে সে আইনমন্ত্রী হয়ে গেছে। যদি আনিসুল হক আইনমন্ত্রী বাংলাদেশের হতে পারে, তবে অনেকের ধারণা ছিল যে আমরা যদি শেখ হাসিনার জন্য তেল মারতে পারি এবং তার জন্য প্যাসিজমকে সমর্থন করতে পারি এবং আগ বাড়িয়ে কাজ করতে পারি হাসিকে খুশি করার জন্য, তাহলে আমিও আইনমন্ত্রী হতে পারবো। এই ধরনের অনেকের ভিতরে বাসনা ছিল। এটা তো বাসনা করাটা, এবং এটা হয়েছে বাংলাদেশে, এমন নয় অনেক বড় বড় রাজনৈতিক দল নেতা আউট হয়ে গেছে, অনেক তোষামতকারী তাদের অবৈধ মন্ত্রী হয়ে গেছে, অবৈধ এমপি হয়ে গেছে। এটা ফ্যাসিস্টরা করে থাকে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যতগুলো ফ্যাসিস্ট জন্ম হয়েছে তারা সবাই ওই ফ্যাসিজমকে যারা সমর্থন করে, যারা ফ্যাসিস্টকে সাহায্য করে, তাদের কথার মতো কাজ করে, তাদেরকে ফ্যাসিস্ট ভালোবাসে এবং তার কাছে নিয়ে যায়।